নমস্কার, আমি শুভ্রাংশু। শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকের হাওয়া কেমন জানবো। আমরা চলে এসেছি আজকে নিউ টাউনে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলবো। এটা নিউ টাউন বাস স্ট্যান্ড। এই নিউ টাউন বাস স্ট্যান্ডে এখানেই লোকে বাস টাস ধরে। আমরা এখানেই মানুষের সঙ্গে কথা বলবো, জানবো আজকের হাওয়া কেমন সেই নিয়ে কথা। এই যে দাদা, এক সেকেন্ড, কোথায় যাচ্ছেন? এখান থেকে বাস ধরবো। বাস ধরবেন? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা রিপাবলিক থেকে অনুষ্ঠান করি হাওয়া কেমন বলে। সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, মানুষের মনের কথা জানি। তো এই অবস্থা দাঁড়িয়ে আপনার সঙ্গে, আচ্ছা বাংলাদেশের কথা জানেন? বাবা, বাংলাদেশের অবস্থা তো সাংঘাতিক। আমাদের তো এটাই ভয় লাগছে যে বাংলাদেশে যা চলছে তার এফেক্ট আমাদের ভারতবর্ষে যা আসতে চলেছে। একটা ভালোই হয়েছে আপনারা বলছেন। তা দেখুন, একটা দেশ দাঁড়িয়ে থাকে শিক্ষা, সংস্কৃতি, সুরক্ষা এসবের উপরে। এই তিনটেই ওদের যা অবস্থা, করুণ অবস্থা। আজকে আমাদের ভারতবর্ষে যেখানে 3 বছরের নিচের বাচ্চারাও ফিডারেটেড চেস গ্র্যান্ডমাস্টার হচ্ছে সবাই, ওখানকার বাচ্চাদেরকে ওই আলখালা ফালখালা পড়িয়ে সব জঙ্গি তৈরি করছে। হ্যাঁ, সংস্কৃতি তো দেখতেই পাচ্ছে পুরো। আপনি করেন কি? আমি টিসিএসে আছি, টাটা কনসালটেন্সি সার্ভিসে আছি, আইটি সেক্টরে আছি। তো দেখুন, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশের আইটি সেক্টরের অবস্থা কীরকম? দেখুন, ওদের টোটাল দেশটার অবস্থাটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। যে কোনো সেক্টর, যদি কোনো ইন্ডাস্ট্রি চলতে আসে, আইটি সেক্টরেই চলুক, ম্যানুফ্যাকচারিংই চলুক, আপনি যদি ইভেন দেখবেন ওদের যে জিনিসটা একমাত্র চলতোই কাপড়ের বিজনেস, সেটাও ধ্বংসের পথে। অনেক খারাপ অবস্থা ওদের ওখানকারও। ঠিক আছে, ইন্ডাস্ট্রি তো পরে চলবে। আগে যতদিন না সামাজিক ব্যবস্থা চলছে, মিনিমাম একটা লেভেলে আসছে, কি চলবে? এসব কিছুই চলবে না। এই যে গভর্নমেন্ট, এটা তো দামি গভর্নমেন্ট। মানে সত্যি কথা বলতে, এই দামি গভর্নমেন্টকে সামনে রেখে এই বাংলাদেশ এর যে সমস্ত ওই পাকিস্তানের সাথে হাতপাত মিলিয়ে যে জঙ্গি সংগঠন রয়েছে, ওদের সাথে হাতপাত মিলিয়ে এই ভারতবর্ষে এতদিনেই যত সন্ত্রাসবাদী ধ্বংসপ্রাপ্ত সব জিনিসপত্রগুলো একটু কন্ট্রোলে এসেছিলো, এরা আবার নতুন করে প্ল্যান করছে। পাকিস্তান দেশটাতে কিছু নেই, ওর তো নিজেরই কিছু নেই। ওদের তো দেশের লোকের অর্ধেকের যে মানে ওই দৈনিক খাবার দাবার করার মতো ক্ষমতা নেই। ওদের কাছে বাংলাদেশ হাত মিলিয়েছে এই সমস্ত কী সব, ওদের সব জঙ্গির কী সমস্ত নিয়ে টিয়ে দিয়ে ওরা ভাবছে যে ওদের সাথে হাত মিলালে পরে ওরা একটা ভারতবর্ষকে কিছু একটা করতে পারবে। এই তো কিছুদিন আগে এই যে একটা কি আনসার না কি একটা লোক ধরা পড়েছে, স্লিপার সেলের একটা লোক, সে এখানে এসে এই মুর্শিদাবাদ, এই পেপারেই পড়ছিলাম, এই মুর্শিদাবাদের এখানে সব স্লিপার সেলগুলো যেগুলো আছে ওগুলোকে আবার অ্যাক্টিভ করার চেষ্টা করছে। হ্যাঁ, মানে ওদের অ্যাকচুয়ালি পাকিস্তান ঠিক যে ফর্মুলাতে ধ্বংস হয়েছে, জঙ্গি করব, এ করব, অন্যের দেশে কিভাবে ক্ষতি করব, নিজের দেশের উন্নতি বাদ দিয়ে বাংলাদেশ একদম ওই পথেই হাঁটছে। বাংলাদেশ ওই পথেই হাঁটছে। আপনি খবর টবর দেখেন? একদম দেখি, একদমই তাই। বাংলাদেশের প্রতিটা জায়গায় বিভিন্ন জেলাগুলোতে দেখছি ওপেন জঙ্গি সংগঠনের জন্য ডাকছে, জঙ্গিতে যোগ দেওয়ার জন্য। রংপুর টংপুর খবরেই দেখছি। এবং বাচ্চাদেরকে দেখছি 4-5 বছরের বাচ্চাদেরকে নিয়ে জঙ্গি সংগঠন চালু করা হয়েছে, একদম হাতে গ্রেনেড, বন্দুক দিয়ে। আমরা ভাবতেই পারি না, আমরা যারা বাচ্চাদেরকে এত এডুকেশনের জন্য এতটাই চেষ্টা করছি, ওরা সেখানে বাচ্চাদেরকে নিয়ে জঙ্গি তৈরি করছে। দেশটা আদৌ কি দেশ হচ্ছে, কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, ওরা ইনফিলট্রেট করছে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা আরও ভয়ঙ্করভাবে আমাদেরই মধ্যে মিশে আছে হয়তো কোনো জঙ্গি কোনো রকমভাবে, সেটা বুঝতেও পারছি না নেইবারহুডে বা কোথাও কিভাবে, সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার লাগছে। আমাদের মধ্যেই মিশে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা হওয়া হচ্ছে। আমরা একজন যাব, এখানে দুজন বসে আছেন। গুড মর্নিং, চা খাচ্ছেন? বলছি যেটা হচ্ছে, মানে আমরা এখানে হাওয়া কেমন নিয়ে করছি, আমার সঙ্গে কথা হচ্ছে। এখানে প্রতিদিনই আসেন? হ্যাঁ, সানডে স্পেশালি এখানে এসে বন্ধু বান্ধবের সাথে দেখা করি, কথাবার্তা বলি। এই আমাদের চেহারা তো দেখে তো হাট্টা করতে মনে হচ্ছে। কি করতেন আগে? আগে আমি এক্স আর্মি অফিসার ছিলাম। কি ছিলেন? এক্স আর্মি অফিসার। এখন আমি কর্পোরেটে। কি করতেন আর্মিতে? আর্মিতে আমি আর্মার্ড করে ছিলাম, তারপরে কাউন্টার ইনসার্জেন্সিতেও কিছু বছর ছিলাম। কাউন্টার ইনসার্জেন্সি ছিলেন? হ্যাঁ, কাউন্টার ইনসার্জেন্সি। আপনি তো শুনছেন বাংলাদেশের খবর, ব্যাপারটা কি বলুন তো একটু গুছিয়ে। আমার যা নিজস্ব অ্যানালিসিস, এটা মাত্র হিন্দু ভার্সেস মুসলমান বা বাংলাদেশ বনাম ইন্ডিয়া আমার মনে হচ্ছে না। এটা এই পুরো রিজনটা একটু আনস্টেবল করবার জন্যই আমার মনে হয় কারো বড়, মেবি আমেরিকা, মেবি চায়নার একটা বড় চাল। কেন কি হঠাৎ দেখুন বাংলাদেশ ব্যাপারটা হচ্ছে, কুকি মিলিটেন্টস মণিপুরে জেগে উঠেছে, উলফা মিলিটেন্টস আসামে জেগে উঠেছে, আরাকান আর্মি চিটাগংয়ের একটা হিল ট্র্যাক্টসে অ্যাক্টিভ হয়ে দখল করে নিয়েছে। আরাকান তো পুরো মায়ানমারটা পুরোটাই নিয়ে নিল প্রায়।
বাংলাদেশেরও কিছু অংশ নিয়েছে। এখন আপনি ডিপলি একটু জিনিসটা ভেবে দেখবেন, হঠাৎ 3-4 জায়গায় ইনস্টেবিলিটি এসে গেছে। তার মধ্যে বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্সে আমার যে শোনা একটা জায়গা আছে যেখান থেকে আর্মস মার্কেট, সে আর্মস আইএসআইয়েরও আসছে, চাইনিজ আর্মসও আসছে, কিছু আর্মস কুকি মিলিটেন্টসকে যাচ্ছে, কিছু আর্মস উলফাকে যাচ্ছে, বাংলাদেশেও ঢুকছে। এই সিচুয়েশনটা বাংলাদেশের কন্ট্রোলে আছে কিনা সেটাই আমার ডাউট। হিন্দু বনাম মুসলিম যা হচ্ছে তা হচ্ছে, কিন্তু এটা কি সত্যি বাংলাদেশের কন্ট্রোলে আছে সেটাই প্রবলেম। হিন্দু বনাম মুসলিম অনেক রাইট আমরা হিন্দু বনাম তো মুসলিম নেই, হিন্দুদের তো কাটছে কাটছে। বনাম হলে তো দুটো লড়াই হয়, এখানে তো কোনো লড়াইয়ের জায়গা নেই। এখন যদি আপনি কাটছেও দেখছেন, এটা কি বাংলাদেশের জেনারেল পাবলিকের ইচ্ছায় হচ্ছে? আদৌ তাদের কন্ট্রোলে আছে? আমার একটু ডাউট। কেন কি এই জায়গাটা আনস্টেবল রাখা কিছু ফোর্সেস, হয়তো চায়না, কিছু আমেরিকা, কেন কি এই জায়গাটা ইন্ডিয়ার দখলে ডিপ্লোম্যাটিক এফর্টে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়েছিল। হঠাৎ নর্থ ইস্টেও ট্রাবল, হঠাৎ আসামেও ট্রাবল, বার্মাতে ট্রাবল, এই তিনটে হঠাৎ হলোটা কেন? এটা আমাদের চিন্তা না, আমাকে সেটা শোন, যদি মায়ানমার এই যে অবস্থা হচ্ছে, এটাতে বাংলাদেশের যে অবস্থা, সামরিক অবস্থা, প্রতিরক্ষা অবস্থা, বাংলাদেশ কি অবস্থায় থাকবে আর ভারত কি অবস্থা থাকবে মায়ানমার এই জায়গাটায়? এই জায়গাটা আনস্টেবল থাকবে, এই জায়গাটায় অনেক মানুষ মারা যাবে, এই জায়গাটায় যারা স্থানীয় ওই এলাকায়, জায়গাটা স্টেবল মোটেই থাকবে না। আর ওই জায়গাটা স্টেবল না হওয়ার জন্য দেখবেন লোকাল হয়তো ওইখানকার যারা বাসিন্দা, মিজোরাম, কুকি বা কিছু রোহিঙ্গা যারা যেখানে আরাকান আর্মি দখল করেছে, বর্ডার ক্রস করবে। এখন হঠাৎ একটা মাইগ্রেশন, ইন্টার কান্ট্রি মাইগ্রেশন, এখন এইটা আরেকটা প্রবলেম বিকজ অফ যা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ, বার্মা, এই এন্টায়ার নর্থ ইস্ট বর্ডার ইনক্লুডিং বাংলাদেশ, এটা আপনি দেখবেন কি হঠাৎ এখন ইজ ইন্ডিয়া প্রিপেয়ার্ড? হঠাৎ যদি কিছু লোক আমাদের এই দিকে আসে, অলরেডি আমি যা কালকে রাত্রি পর্যন্ত নিউজে শুনেছি, 42,000 মাইগ্রেন্টসকে মিজোরাম নিজের বর্ডারে অ্যাজ আ রিফিউজি রেখেছে। মাত্র 42,000 মিজোরামের জন্য সাংঘাতিক বড় সংখ্যা। 42,000 অফিসিয়াল, হয়তো আরও বেশি হতে পারে। ভারত কি পারবে এই অবস্থা দাঁড়িয়ে? যা আপাতত আমরা দেখছি পারবে নিশ্চয়ই, কিন্তু এতটা সহজ হবে না, এতটা ইজি হবে না। জায়গাটা কিন্তু অস্থায়ী অনেক দিন থাকবে। অস্থায়ী অনেক দিন থাকবে। আপনি ওনার বন্ধু নাকি? একদম সঙ্গে আছি। মিলিটারিতে ছিলেন না? একদম ছিলাম। এই যে অবস্থাটা হচ্ছে, মানে কি মনে হচ্ছে বাংলাদেশ হঠাৎ করে পাগল হয়ে গেল নাকি? না, অ্যাকচুয়ালি বাংলাদেশ পাগল হয়নি। কোনো যেটা উনি বললেন যে বাইরে থেকে ইনপুট আসছে, সেই হিসেবে ওনারা একটুখানি পাগল করা হয়েছে। তো পাগল করার মেন উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডিয়াকে ডিস্টার্ব করা, কারণ ইন্ডিয়া যথেষ্ট স্টেবল। এখন যা সিচুয়েশন আপনারা দেখতেও পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার পজিশন যথেষ্ট ভালো আছে, এবং আমি সামরিক দিক দিয়ে বলবো সামরিক দিক যথেষ্ট স্ট্রং আছে। ওরা জাস্ট চেষ্টা করছে কোনো রকম উস্কি দিয়ে যুদ্ধ লাগানো বা ইত্যাদি ব্যাপারটাগুলো করছে, কিন্তু পারবে না। যুদ্ধ হলে কি হবে? যুদ্ধ হলে ডেফিনেটলি ডিস্ট্রয় হয়ে যাবে, মানে বাংলাদেশ বলে কিছু থাকবে না, নতুন একটা জিনিস তৈরি হবে, যেমন 71-এ করা হয়েছিল। আপনারা ভালো করে জানেন 71-এর লড়াই কী হয়েছিল। তো এখন ওই 71-এর যে স্বপ্ন ওরা দেখছে, সেটা কিন্তু 2025-এ বা হবে না, বা 26-এ হবে না। তবে আমি ওখানে কেউ কেউ বলছে বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ, যে দেশটা ওই হিন্দুরা কোনো ক্রমে বেঁচে থাকবে। দেখুন, একটা তো এই সিচুয়েশনটা নিশ্চয়ই যথেষ্ট ক্রিটিক্যাল সিচুয়েশন হিন্দুদের জন্য। তা আমরা আজ হিন্দু সত্যি করি আমরা খুব সমব্যথী, কিন্তু আমরা এটুকুন তাদের মেসেজ দেব যে আপনারা অ্যাকচুয়ালি একটু শান্ত থাকুন। ইন্ডিয়া কিন্তু যথেষ্ট আপনাদের ব্যাকে আছে। হয়তো ইমিডিয়েট আপনারা কোনো অ্যাকশন সেরকমভাবে দেখতে পাচ্ছেন না, অনেকে মানে ডাউট হচ্ছে তাই তো ইন্ডিয়া কিছু করছে না, কিন্তু ভিতরে ইন্ডিয়া যথেষ্ট স্টেবল পজিশন তৈরি করে নিয়েছে। এবং আপনাকেই বলে দিলাম যে 71-এ যে জিনিস দেখেছে, যদি 2025-26-এ এমন যদি কিছু ঘটনা ঘটে, তাহলে কিন্তু বাংলাদেশ বলে আর কিছু থাকবে না, এটুকুনে পরিষ্কার বলে দিলাম। আর যে স্বপ্ন পাকিস্তান দেখছে যে আমরা আবার ওই পূর্ব পাকিস্তান তৈরি করব, ও স্বপ্ন ভুলে যেত, কেন ওনারা নিজেরাই খেতে পাচ্ছে না। আমরা ভালো করে আপনার চ্যানেলও আমরা দেখেছি ওদের যা ইকোনমিক্যাল সিচুয়েশন হয়ে গেছে, তো অনেক পিছনে হয়ে আছে, তো ওনারা কিছু করতে পারবেন না। যেটা আপনি বললেন একদম ঠিক, এটা বড় কোনো মাথা খেলছে, সেটা তো ব্যাকএন্ডেতে আপনারা ভালো করেই জানেন যে বড় মাথা খুব সামনে তাড়াতাড়ি আসে না, বাট একদিন আসবেই। তো ইন্ডিয়ার যে স্ট্যান্ড আছে এটা একদম ফুললি সাপোর্ট করি, এবং ওনারা খুব সুন্দরভাবে এটাকে ট্যাকেল করবেন, এবং খুব সুন্দরভাবে এটাকে আপনাকে বাংলাদেশের এই যে লম্ফ জম্প ট্যাকেল হয়ে যাবে।
একদম ট্যাকেল হয়ে যাবে। দেখুন কোনো কিছু এই হয় না, কিছুদিন তো থাকবেই, কেন হঠাৎ করে উঠেছে তো আপনার কোনো একটা জায়গায় সিচুয়েশন হঠাৎ করে তৈরি হয়, কিন্তু স্টেবল করতে গেলে একটু সময় লাগে, কিন্তু ওই সময়টা দিতে হবে। হ্যাঁ, এর মধ্যে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য একটু আলাদা স্টেপ যদি কিছু নেওয়া যায়, সেটা আমি জাস্ট আমার তরফ থেকে জানাবো যে যাতে করে একটু ভালো স্টেপ নেওয়া যায়, যাতে করে ওনাদের উপর যে ফিজিক্যাল অত্যাচার যেটা হচ্ছে সেটা যেন না হয়। কিন্তু আমি এইটুকুন আমি আশ্বাস করবো যে এই স্টেবল খুব তাড়াতাড়ি হবে, এটার জন্য ওয়েট করতে হবে। ইনি আর্মিতে ছিলেন আর আশাবাদী মানুষ, ইনি একটা কথা বললেন, ইঙ্গিতপূর্ণ কথা, যে ইন্ডিয়া ব্যবস্থা নেবে, মানে কোনো ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশ হিন্দুদের ভয় পাওয়ার কিছু নেই। এখানে কিছু বয়স্ক মানুষও আছেন, তারা এসছেন। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলবো। আমরা হাওয়া কেমন করছিলাম, আমরা হাওয়া কেমন দেখেন। আমাদের আজকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তো বাংলাদেশ তো ভারতের হাত ছেড়ে পাকিস্তানের হাত ধরাধরি করছে। তো পাকিস্তান তো নিজেই খেতে পায় না, ও কি করবে? हिंदी में बोल सकते हैं? বলিয়ে না। नहीं मतलब हम लोगों को ये लगता है कि मतलब वहाँ की सरकार को उन सभी के भलाई के लिए, सभी की सुरक्षा के लिए काम करना चाहिए। और यहाँ जैसे हर संप्रदाय के लोग, हर धर्म के लोग, संख्या लघु हो, माइनॉरिटीज़ हो, सभी लोग सुरक्षित हैं, अच्छे से हैं। तो वहाँ भी जितनी भी माइनॉरिटीज़ हैं उन सब के बारे में वहाँ की सरकार को सोचना चाहिए। वो पर तो सरकार ही नहीं है। मतलब इतनी तो जानकारी मुझे नहीं है, लेकिन जो भी लोग वहाँ अधिकार में हैं, जो लोग प्रशासन चला रहे हैं, उनको वहाँ सबके लिए सब सुरक्षित रहें, सब अच्छे से रहें, ये सोचना चाहिए। ভালো কথা শুনছে না ওরা, ভদ্রলোকের কথা শুনছে না। আপনি বলুন, উনি বলছেন উনি থাকা উচিত, ওরা শুনছেই না কথা। जैसे यहाँ अल्पसंख्यक लोग सुरक्षित हैं, वही मैं रिक्वेस्ट करूंगी कि वहाँ भी अल्पसंख्यक सुरक्षित रहें। सभी लोग सभी लोग अच्छे से रहें। यहाँ जैसे सभी को अधिकार मिला है, सुरक्षित हैं, अच्छे से जीवन यापन कर रहे हैं, सुरक्षित है, वैसे वहाँ भी अल्पसंख्यक जो हैं उनको जो है सुरक्षा प्रदान किया जाए। ভারতবর্ষে একটা মানবিক মুখ আছে, সেই ছবিটাই যেন আমরা দেখতে পাচ্ছি। ওনারা বারবার বলছেন যে ওদের যেন ভালো রাখা হয়। দিদি, আপনিও বাচ্চা এখানে কথা, ওরা চাইছে বাংলাদেশে সবাই যেন ভালো থাকে, উন্নত করছে, কিন্তু চোরা না শুনে ধর্ম কাহিনী। আসলে ইন্ডিয়া একটা অ্যাকশন নেবে, ওরা ইন্ডিয়াও চুপ করে দেখছেন, ঠিক। আর কতদিন? ইট উইল টেক টাইম, বাট নেবে। ইন্ডিয়া চুপ করে দেখছেন যে এরকম এদের বাড়ন্তটা কত বাড়তে পারে। আর মাঝখানে হিন্দু কাটা যাচ্ছে, এখন সেটা হবে, সব কিছুই করবেন ওনারা, কোনো চিন্তা নেই, এত ভাবার কিছু নেই, সব ঠিক হবে একদিন, একদিন সব ঠিক হবে। আশাবাদী কথা বলছেন, একদিন সব ঠিক। কবে? খুব শীঘ্রই হবে। 1971 সালে যেমন ইন্দিরা গান্ধী ওয়েট করেছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা চাপ আসতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে যখন সবাই বুঝতে পারবে বাংলাদেশে যারা হিন্দু আছে তারা অন্যায়ের শিকার, তারা 1947 সাল থেকে অন্যায়ের শিকার হয়ে আসছে। 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে করে দেওয়া হলো বাংলাদেশ। এখন আবার নতুনভাবে মৌলবাদী শক্তি চারা দিয়েছে, তারা আবার হিন্দুদের উপর অন্যায় করছে। আমাদের এইটা আপনারা যে এসছেন, জনসচেতনতার দরকার আছে। জনসচেতনতা যতটা বৃদ্ধি পাবে ততটা তারা শক্তি পাবে, আন্তর্জাতিক ক্ষেত্রে থেকে চাপ আসবে বাংলাদেশের ওপর হিন্দুদের প্রোটেকশন দেওয়ার জন্য। এবং এটাই আমাদের কাম্য আগামী দিনে। আমাদের সবাইকে, শুধু আপনাদের পক্ষ নয়, সমস্ত স্তর থেকেই একটা জনসচেতনতা তৈরি করা। ইনি তো পলিটিক্যাল কথা বলছেন, জনসচেতনতা। আরে জনসচেতনতা করে বাংলাদেশের কি হবে? না, দেখুন একটা কথা বলছি, একটু তো অপেক্ষা করতে হবে, কেন ইতিহাস সেই কথাই বলে। হ্যাঁ, আমি আপনাকে আগেও বলেছিলাম যে হিন্দুদের নিয়ে আমরা সমব্যথী। আমরা একটু বলবো তাদের একটু প্রোটেক্ট করতে, নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে যাতে করে একটু সুরক্ষিত থাকা যায়, করতে হবে। এখন অ্যাগ্রেসিভলি হওয়ার দরকার নেই। যুদ্ধ, যেহেতু আমি সেনাবাহিনী থেকে আছি, আমি যুদ্ধ সম্বন্ধেটা বলি, যখনই আমাদের সিচুয়েশন একটু কঠিন থাকে তখন আমাদের একটু কম্প্রোমাইজ হতে হয়, আমাদের একটু থাকতে হবে। আমরা ডেফিনেটলি, মানে ইন্ডিয়া ডেফিনেটলি সাপোর্ট করবে, এটুকুন বলে দিলাম। তবে আমি আবার বলতাম যে যদি কোনো সময় কোনো যুদ্ধ বা এরকম পরিস্থিতি আসে, ইন্ডিয়ার যা কন্ডিশন আছে তাতে করে কিন্তু
বাংলাদেশের যে এই মৌলবাদী উত্তেজনা এটা পুরো ডিস্ট্রয় করে দেওয়া হবে। ওই সিচুয়েশন পলিটিক্যাল যে অবস্থা, এই যে মিয়ানমারের যে অবস্থা হচ্ছে, ওখানে কি হবে? মানে ওই যে ঘটনাটা, ওটা এটার মধ্যে রাজনৈতিক ব্যবস্থাটা কি হতে পারে? দেখুন, এটা একটা জিওপলিটিক্যাল ব্যাপার, এটা একটা আনস্টেবল টাইম। এটাতে যদি কেউ ইমিডিয়েট কোনো সলিউশন চায়, ইমিডিয়েট কোনো সলিউশন পাবে না। এটা ধরুন নেক্সট জুন পর্যন্ত এমনিভাবে চলবে। আর নেক্সট জুন পর্যন্ত একটা অ্যাসিউরেন্স তো ইন্ডিয়ান আর্মিতে আপনারা দেখেছেন, ইস্টার্ন কমান্ডের যা স্ট্রেংথ আছে, হয়তো যদি আর্মি ডিসাইড করে, আমার বলবার কেউ না, কমান্ডের একটা অংশই বাংলাদেশ টেক ওভার করে নিতে পারে, এত আমাদের স্ট্রেংথ আছে। কিন্তু সেই মিলিটারি অ্যাকশন নিয়ে আমি না কথা বলে আমি বলছি এটা একটা জিওপলিটিক্যাল ব্যাপার, এটা একটা ডিপ্লোম্যাটিক ডিসকাশনের ব্যাপার। এটা এইভাবে হঠাৎ ইমোশন বা মিলিটারি অ্যাকশনে হবে না। কেন কি, এটা আপনাকে আবার বলছি, চায়না আমেরিকা অনেক ইনভেস্টমেন্ট করে রেখেছে যাতে এই জায়গাটা অস্থায়ী হোক। আপনি বুঝে রাখবেন, শ্রীলঙ্কা থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত এদের কোনো বেস নেই। এই সেন্ট মার্টিনসে বেস বানাবার একটা চেষ্টা, চিটাগংয়ে একটা বেস বানাবার চেষ্টা, তাদের কিছু মানুষ মারা গেল, হিন্দু হোক মুসলমান হোক, এদের কোনো আসা যায়, এরিয়াটা আনস্টেবল করে দেশকে ভয় দেখিয়ে নিজে একটা বেস, মিলিটারি বেস তৈরি করবার এদের চেষ্টা। এখন কে বেসটা তৈরি করতে পারবে, চায়না কি ইউএসএ, সেটা ফিউচার দেখাবে। ইন্ডিয়া তো বেস করতে পারে, ইন্ডিয়া বেস করতে পারে। ইন্ডিয়া তো যা ডিপ্লোম্যাটিক ক্ষমতা বেস না করে বাংলাদেশ থেকে অপারেট করতে পারে। আপনার ক্ষমতাটা কখন, যখন আপনি সেই দেশে নিজের রাজত্বটা না করে আপনার দেশ থেকে সেই দেশটাকে কন্ট্রোল করছেন। আপনি যদি সেই দেশটাকে কন্ট্রোল করেন, সবাই জেনে যাচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে আছেন, যেটা আজকে ইউএসএ বা চায়না আছে। কিন্তু ইন্ডিয়ার যা ক্ষমতা ছিল, যখন শেখ হাসিনা ওখানে ছিল, এখানে আমাদের প্রাইম মিনিস্টার যাভাবে সিস্টেমটাকে বানিয়ে রেখেছিল, বসে আমাদের দেশ বিভিন্ন নর্থ ইস্ট স্টেটের বর্ডার ইজিলি কন্ট্রোল হচ্ছিল। কিছু করবার আমাদের রিলেশনশিপ, ভালো রিলেশন ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, ওরা এখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে। তারা ইচ্ছাকৃত করছে বা তাদের উপরে চাপ আছে, সেটাও আপনাদের বুঝতে হবে। আমরা হট করে ইমোশনে অনেক কিছু কথা বলেনি, কিন্তু এটা একটা ডিপার স্টেটের একটা ব্যাপার আছে, যেখানে ওনাদের উপরে বিভিন্ন দেখবেন যখন প্রোটেস্ট হয়েছে, আপনি বাংলাদেশ ঢাকায় যদি স্ক্যান করে দেখেন, যারা প্রোটেস্ট করছিল তারা কি সত্যি বাংলাদেশ বা সেখানকার নর্মাল নাগরিক? আমার তো বেশিরভাগ রোহিঙ্গা লেগেছে, আমার তো বেশিরভাগ হাফ বার্মিজ বা মঙ্গোলাইট মুসলমানদের লেগেছে, যারা বাংলাদেশের হয়তো রেসিডেন্টই না। কিন্তু কি হয়েছে, তার মধ্যে তাদের একটা টার্গেট ছিল কি, হিন্দুকে মেরে দাও। তো প্রতিবেশী দেশ ইন্ডিয়া, যেখানে হিন্দু প্রাধান্য দেশ আছে, তারা ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল করে যদি এই জায়গাটায় আমি একটা যুদ্ধ লাগাতে পারি, আমার আর্মস বিক্রি হবে, আমার তেল বিক্রি হবে, আমি ওখানে একটা বেস বানিয়ে দেবো ইউএনের, এতে কি জায়গাটা অস্থায়ী, এই জায়গাটা একটা ইউএন পিস কিপিং, এইটাই তো চাইছি। আর আমরা সেই হাতেই খেলতে যাচ্ছি। এটা ভয়ঙ্কর কথা বলছে তো, এটা বলছে অন্য বড় ডিপার স্টেট। আপনি তো কোথায়, এখানে বাস ধরতে এসছেন? হ্যাঁ স্যার, বাস ধরতে এসেছি। শুনছেন তো বাংলাদেশে কি হচ্ছে? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা স্যার, কি বলবো, হিন্দুদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে। এখানেও বাংলাদেশ যা সন্ত্রাসী, পাকিস্তানের সঙ্গে হাত মিলে যে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে, এটা প্রথমত আমরা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইছি। ঠিক আছে, কিরকম হস্তক্ষেপ? ওদের বিরুদ্ধে অ্যাকশন নিক, ইমিডিয়েট স্যার, ইমিডিয়েট অ্যাকশন নিক। যেভাবে অত্যাচার চালাচ্ছে হিন্দুদের উপর বাংলাদেশ। ওখান থেকে তো বাংলাদেশ তো আমাদের চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, ভাত খাচ্ছে, আমাদেরই ভাত খাচ্ছে আর আমাদেরই মুখের উপর কথা বলছে। ওটাই তো স্যার, আমরা দেশের নাগরিক হয়ে খুবই খারাপ লাগছে স্যার। ইন্ডিয়ার একটা অ্যাকশন নেওয়া উচিত খুব তাড়াতাড়ি স্যার। সব থেকে বড় কথা দাদা, বাংলাদেশে যে অবস্থা হচ্ছে বা হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তাতে করে আমরাও শঙ্কিত। এখানে আমাদের মহামান্য কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম যে কথা বলেছেন, তার কথাতেও তো আমরা আরও বেশিভাবে শঙ্কিত। তাই আমি ব্যক্তিগত হিসেবে বলবো যে পশ্চিমবঙ্গের এবং সারা ভারতবর্ষের হিন্দুরা এক হয়ে এইটার লড়াই করতে হবে বাংলাদেশের দিকে তাকিয়ে, যাতে আগামী দিনে আমরাও এক হয়ে এই মুসলিমদের বিরুদ্ধে লড়তে পারি। যে বাংলাদেশে যে অত্যাচারটা হচ্ছে হিন্দুদের উপরে এবং বৌদ্ধ খ্রিস্টানদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না। এতে করে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশি যারা ওপার বাংলার থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছে, তাদেরকে এক হয়ে এবং প্রত্যেক হিন্দুকে এক হয়ে
একটা ছত্রছায়ায় আসতে হবে, তা না হলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের খুবই ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাচ্ছি। আর পশ্চিমবঙ্গে ভয়ের কিছু আছে নাকি? না, পশ্চিমবঙ্গে ভয়ের কিছু নেই। এটাই চাই যাতে ওখানকার বাংলাদেশের মুসলিমরা যাতে আমাদের এই জায়গায় না আসে, আমরা এটাই চাই। আমাদের এখানে শান্তি বজায় রাখতে চাই আমরা। ওরা যেভাবে রোহিঙ্গা তো ঢুকে যাবে বলছে, তারা কোনোদিনই ঢুকতে পারবে না ভারতবর্ষে। ভারতবর্ষ প্রচুর অ্যাক্টিভ আছে, আর ওই দেশের যেভাবে সংখ্যালঘুদের মানে আমাদের হিন্দুদের যেভাবে তারা অত্যাচার করছে, আমি তো একটা কথাই বলতে চাই যে ডাক্তার ইউনিসকে শান্তির জন্য নোবেল নয়, ওকে এই হিন্দুদেরকে অত্যাচার করার জন্য নোবেল দেওয়া দরকার ছিল। না, ডাক্তার ইউনুস তো বলছে কাঠের পুতুল। উনি কাঠের পুতুল নয়, উনি আসার পর থেকেই অত্যাধিক পরিমাণে মুসলমানরা বেশি সক্রিয় হয়ে উঠেছে, হিন্দুদের প্রতি অত্যাচারও চলছে। এটা তো আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। আগেও বন্ধুরা হিন্দুদের প্রতি অত্যাচার হতো, কিন্তু ইউনিস আসার পর থেকে প্রচুর পরিমাণে অত্যাচার শুরু হয়েছে। প্লাস আমাদের ভারতবর্ষে মানে পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ। এখানেও যে মুসলমানরা রয়েছেন তারাও আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসছে, মানে আমাদেরকে মনে হচ্ছে আমরা হিন্দু, আমরাই হয়তো সংখ্যালঘু মনে হচ্ছে এখন আমাদের। ভয়ের কথা বলছেন, ভয়ের কথা বলছেন। আমি এখানে আরো অনেক লোকের সঙ্গে, দাদা আপনি বাস স্ট্যান্ডে? হ্যাঁ, এই জাস্ট আমি পাশেই থাকি। অনেক ধরনের কথা শোনা যাচ্ছে, বলছে বাংলাদেশ নিয়ে অনেকে শঙ্কিত। সব থেকে বেশি শঙ্কিত যেটা বাংলাদেশে, বাংলাদেশ প্রতিবেশী নিজের দেশ, মানে তারা নিজের দেশে শান্তিতে নেই। না দেখুন, এটা খুব স্বাভাবিকভাবে ওদের সাথে ঘটছে, কারণ বাংলাদেশকে যারা জন্ম দিয়েছিল স্বাধীনতার যুদ্ধ করার সময় ভারতবর্ষ, তাদের সাথে যে বেইমানি করেছে তারা শান্তিতে থাকতে পারবে না। এবং তাদেরকে তাদের যে বিদেশি শক্তি, তাদের বন্ধু পরায়ণ হয়েছে বর্তমানে, যাদের সাথে তারা যুদ্ধ করেছিল, তারা যে সঙ্গতটা দিচ্ছে, তারা সঙ্গত দিচ্ছে তাদের স্বার্থের জন্য। এবং তাছাড়াও অন্য পশ্চিমী দেশ যারা ওদেরকে এই যুদ্ধে মদত দিচ্ছে, পলিসি দিয়েছে, এবং এটা ওটা একদম ওয়েল প্ল্যান্ড। যেটা বলা হচ্ছে, আমরা হাওয়া কেমন এত মানুষের, বহু মানুষের মনের কথা জানলাম, বহু মানুষ নিজেদের মনের কথা বললেন। কেউ বাস ধরতে হচ্ছেন, কেউ এসছেন, এমনি প্রতিদিন আসেন, প্রত্যেকের বিভিন্ন মত। আমরা হাওয়া কেমন মানুষের সরাসরি কথাবার্তা শুনি, আজকেও শুনলাম। আগামীকাল ঠিক অন্য কথা থেকেও আমরা জানবো হাওয়া কেমন মানুষের মনের কথা। তবে আজকে এই পর্যন্ত, আগামীকাল ফের ঠিক এই সময় আবার হাওয়া কেমন।